নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারতের যে ১১৪খানা মিডিয়াম মাল্টিরোল যে কমব্যাট এয়ারক্রাফটের প্রকিউরমেন্টের কথা চলছে, এটা মোটামুটি ১০ বছরের বেশি চলছে। আজ এইখানে যুদ্ধের প্লেন আসছে, কাল আসছে, এই নিয়ে আমরা বিভিন্ন রকমভাবে কথাবার্তা শুনে থাকছি। কিন্তু এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ খবর আসছে, সেটি হচ্ছে যে ১১৪খানা মিডিয়াম মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে মূলত আমরা রাফেলকেই বেশি সিলেক্ট করব, বা রাফেলের উপরে ভারতীয় বায়ুসেনার একটা আলাদা দুর্বলতা রয়েছে। আর ভারতীয় বায়ুসেনা চাইছে না যে নতুন করে কোনো ফাইটার এয়ারক্রাফট অন্য কোনো এয়ারক্রাফট কিনতে, তার কারণ এতে লজিস্টিক যে প্রবলেম সেটা খুব মারাত্মকভাবে ফেস করতে হচ্ছে। আপনারা জানেন যে ভারতীয় বায়ুসেনা রাশিয়ান, ফ্রেঞ্চ এবং ব্রিটিশ যুদ্ধের প্লেন ব্যবহার করছে, ফলে তাদের যে মেনটেনেন্স, এই মেনটেনেন্সগুলো খুব সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে যেসব ফাইটার এয়ারক্রাফটগুলো পুরনো হয়ে গেছে তাদের কিন্তু স্পেয়ার পার্টস আর পাওয়া যাচ্ছে না, ফলে এটা কিন্তু ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে খুব চিন্তার বিষয় হয়ে গেছে। মূলত সেই জন্যেই তারা অন্য কোনো যুদ্ধের প্লেন কেনার জন্য এই মুহূর্তে তারা রাজি নয়। শোনা যাচ্ছিল যে ভারতীয় বায়ুসেনা ১১৪খানা রাফেল এয়ারক্রাফটের ক্ষেত্রেই যাবে আর কি। কিন্তু কিছু কিছু জিনিস, যে জিনিসগুলো হঠাৎ করে পটভূমি পরিবর্তন হয়ে যায়, এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনা বা ভারত সরকারের মূলত উদ্দেশ্য হচ্ছে রাফেলের টেকনোলজি ট্রান্সফার করার জন্য, এবং রাফেল যুদ্ধের প্লেন ভারতে তৈরি হবে। যদি ভারতে তৈরি হয় তবে সেক্ষেত্রে যেটা সব থেকে বড় সুবিধা হচ্ছে, তাই লজিস্টিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো বহুলাংশেই সলভ হয়ে যাবে। তার কারণ আপনারা জানেন যে ভারতীয় বায়ুসেনার সাথে ভারতীয় নৌবাহিনীও কিন্তু রাফেল যুদ্ধের প্লেন অপারেট করবে। আগামী কিছুদিনের মধ্যেই এটি চুক্তিবদ্ধ হবে ভারতীয় নৌবাহিনীর সাথে ফ্রান্সের ডাজার অ্যাভিয়েশন, এবং পরবর্তী ক্ষেত্রে এই রাফেল যুদ্ধের প্লেন রাফেল এম সেটি নৌবাহিনীতে ইন্ডাক্ট হবে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, দুটো বিষয় নিয়ে খুব চিন্তার বিষয় হয়েছে। সেটি হচ্ছে প্রথমত ফ্রেঞ্চ ডাজার অ্যাভিয়েশন তারা ভারতে নতুন করে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করবে কিনা, সেই নিয়ে একটা বড় রকমের প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। আর দ্বিতীয় কথা, যেটা ভারত সরকারের প্ল্যান ছিল যে যে যুদ্ধের প্লেনের সাথে বা যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হবে সেটি কিন্তু তাদের টেকনোলজি ট্রান্সফার করতে হবে। এখন এই দুটো শর্তই কিন্তু ফ্রান্সের ডেজো অ্যাভিয়েশন তারা কিন্তু ফুলফিল করতে পারছে না। ইতিমধ্যে আপনারা জানেন যে বিশ্বের বহু দেশ ভারত যুদ্ধের রাফেল যুদ্ধের প্লেন কেনার পর বিশ্বের বহু দেশ রাফেল অর্ডার করেছে, এবং এই মুহূর্তে ডাজো অ্যাভিয়েশনের কাছে যে পরিমাণ অর্ডার আছে তাতে ১১৪খানা যুদ্ধের প্লেন, বা ভারতীয় বায়ুসেনা যে ১১৪খানা প্রকিউরমেন্ট করছে সেটি চুক্তি হতে হতে এখনো পর্যন্ত প্রায় ১ বছর, এবং তারপরে তার প্রথম এয়ারক্রাফট আসতে আসতে প্রায় ৩ থেকে ৪ বছর লেগে যেতে পারে। এবং অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ১১৪খানা যুদ্ধের প্লেন আসতে আসতে প্রায় ১০ থেকে ১২ বছর সময় লেগে যাবে। আর ঠিক এখানে সুইডিশ স্যাব গ্রিপেন তারা কিন্তু একটা বড় বাজি মেরে দিতে চলেছে। তার কারণ এই মুহূর্তে সুইডিশ বা স্যাবের তরফ থেকে একটি খবর পাওয়া যাচ্ছে যে তারা বলছে যে তাদের যে গ্রিপেন ফাইটার এয়ারক্রাফট আছে তাদের পুরো টেকনোলজিটা ট্রান্সফার করবে। আর এই মুহূর্তে গ্রিপেনের এই মুহূর্তে ওদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে যদি ভারত সরকার ১১৪খানা যুদ্ধের প্লেন কিনতে চায় সুইডিশ স্যাব গ্রিপেন তবে তারা বছরে ২৫খানার মতন যুদ্ধের প্লেন ভারতকে সাপ্লাই করবে। এবং এই প্রসঙ্গে এরা বলে রেখেছে যে যেহেতু ভারতীয় বায়ুসেনা G414, যেটা কেনা আমরা আমেরিকা থেকে কিনছি, সেই একই ইঞ্জিন গ্রিপেনে রাখা রয়েছে, এবং যেহেতু G414 ভারতেই তৈরি হবে, সেক্ষেত্রে প্রায় পুরোপুরি ভারতেই এই গ্রিপেনির যদি টেকনোলজি ট্রান্সফার করে দেয় তবে সেক্ষেত্রে ভারত কিন্তু এই পুরোপুরি গ্রিপেনির ভারতেই তাদের সমস্ত কিছু লজিস্টিক্যাল মেনটেনেন্স সব কিছু তৈরি করতে পারবে, এবং বছরে ২৫খানা মতন গ্রিপেনি ভারতকে তারা সরবরাহ করবে। এবং তারা বলছে যে রাফেল এবং ইউরোফাইটার টাইফুনের থেকে কোনো অংশেই গ্রিপেন কোনো দিক থেকেই পিছিয়ে নেই, বরঞ্চ এমন কিছু জিনিস আছে যারা সেগুলো যে তাদের টেকনোলজি সেটা বহুলাংশে রাফেল এবং ইউরোফাইটার টাইফুনের থেকে তারা অনেকটাই এগিয়ে রয়েছে। এখন দেখা যাক ভারত সরকার বা ভারতীয় বায়ুসেনা নতুন কোনো রাফেলকে ছেড়ে নতুন কোনো যুদ্ধের প্লেনের দিকে এগোয় কিনা, সেই বিষয়ে আমাদের লক্ষ্য থাকবে। এবং আমরা এই বিষয়ে আরও যদি কোনো ইনফরমেশন পাই অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, আবার একটা নতুন এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।